হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2016 সালের রিলিজ হওয়া ভাউরি মুভিটি, যেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। এই মুভিতে আপনারা দেখতে পাবেন সমাজের ক্ষমতাবান মানুষরা কিভাবে একটি অসহায় মেয়ের জীবনটাই নষ্ট করে দেয়। মেয়েটিকে পাবার জন্য তারা এমন প্ল্যান কষে যে তার স্বামীও মেয়েটির কাছ থেকে মুখ মুড়িয়ে নেয়। আর এরপর কি ঘটে সেই মেয়েটির সঙ্গে সেটাই জানবো আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়। এখানে গ্রামের জনসংখ্যা খুব একটা বেশি নয়। এই গ্রামে রাজত্ব চালাতো চৌধুরী নামের একটি ব্যক্তি। এখানে চৌধুরীর সঙ্গে আরো 4 জন ছিল। গ্রামে চৌধুরীর একটা অনেক বড় ইট বানানোর কারখানা রয়েছে, যেখানে গ্রামের প্রায় সব লোকেরাই কাজ করত। এই গ্রামে ধানওয়া নামের একজন 55 বছর বয়সী লোক বাস করত। ধানওয়ার আপন বলতে কেউই ছিল না, শুধুমাত্র তার একটা কাকি ছিল, যার কারণে এখনো অব্দি ধানওয়ার বিয়ে হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই একটি সুন্দরী মেয়ের সঙ্গে ধানওয়ার বিয়ে হয়ে যায়। আর এই মেয়েটির নামে ছিল ভাউরি। ভাউরির বয়স এখানে 23 বছর ছিল। বলা চলে ভাউরি এই গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে ছিল, যার জন্য গ্রামের সব মেয়েরাই ভাউরির সৌন্দর্যের বেশ প্রশংসা করতে থাকে। বলতে গেলে গ্রামের সব মানুষরাই এখানে ধানওয়ার বিয়েতে আসে। তখনই সেখানে চৌধুরীর 2 ছোট ভাই আসে আর বলে, আপনার চোখ কি নষ্ট হয়ে গেছে নাকি? আমাদেরকে দেখতে পাননি? ওই বুড়োর সঙ্গে এত সুন্দরী একটা মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ওই সুন্দরী মেয়ের সঙ্গে আমাদেরও তো বিয়ে দেওয়ার চিন্তা করতে পারতেন। কবে বা বিয়ে করাবেন আমাদের? এখানে আরো একটি বিষয় জানা যায়, ভাউরির এর আগে 3 বার বিয়ে হয়েছিল, কিন্তু তার আগের 3টি স্বামী কোনো না কোনো কারণবশত মারা গিয়েছে, যার কারণে গ্রামের পণ্ডিত ধানওয়ার সঙ্গে এই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। গ্রামের কিছু মহিলা এখানে ভাউরির এই দুর্ভাগ্যের কথা নিয়ে আলোচনা করছিল। আর অন্যদিকে চৌধুরী আর তার বন্ধুরা মিলে শুধুমাত্র ভাউরির সৌন্দর্য নিয়ে কথা বলতে থাকে। তারা বলে, গ্রামে যতই সুন্দরী মেয়ে আসুক না কেন, শেষমেশ তো আমাদের তলেই আসতে হবে, তাই না? সেটা আজকে হোক বা কালকে হোক। কিন্তু আজকে রাতে গ্রামে একটি অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। মূলত এই গ্রামেই বাসন্তী নামের একটি পাগল মেয়ে থাকতো, যে কিনা তার নানির সঙ্গেই বসবাস করত। আর এই রাতেই চৌধুরীর 2 ভাই বাসন্তীকে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বসে। এইসব করা শেষ হলে এখানে চৌধুরীর 2 ভাই মিলে বাসন্তীকে মেরেও ফেলে। আর এরপর ওর লাশকে একটি নদীতে ফেলে দেয় তারা। সকাল হবার পর এখানে গ্রামের মানুষজন নদীর পাড়ে বাসন্তীর লাশ দেখতে পায়। আর কিছুক্ষণ পরে সেখানে পুলিশরাও চলে আসে। আরুণ নামের একটি ইন্সপেক্টর এখানে বাসন্তীর এই কেসটি ইনভেস্টিগেশন করার জন্য আসে। আরুণ এখানে অনেক সৎ পুলিশ অফিসার ছিল। আরুণ এখানে ইনভেস্টিগেশন করার পর জানতে পারে বাসন্তীর সঙ্গে এই সবকিছু অন্য কেউ নয়, চৌধুরীর 2 ভাই করেছে। যার কারণে এখানে আরুণ চৌধুরীর 2 ভাইকে মারধর করে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে চৌধুরী আসে আর সে আরুণকে থামানোর চেষ্টা করে। আর এই কথা শুনে এখানে আরুণ চৌধুরীকেই চড় মেরে বসে। আরুণ এখানে চৌধুরীকে হুমকি দিয়ে যায় আর বলে, তোর যদি এতই দম থেকে থাকে তাহলে তোর 2 ভাইকে জামিন করিয়ে দেখা। আর এরপর আরুণ এখানে তাদের 2 জনকে থানায় নিয়ে চলে যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই এখানে ধানওয়া তার কাজে একটু দেরি করে এসেছিল, কারণ গতকালকে তার বিয়ে হয়েছে। ম্যানেজার তখন ধানওয়াকে বলে, যেহেতু তুমি আজকে দেরি করে এসেছো তাই তোমার বেতনের 20 টাকা কাটা গেল। আর যদি তুমি চাও তোমাকে পুরো বেতন দেওয়া হবে, তাহলে কাল রাতে কি কি করেছো সেগুলো সুন্দর করে আমাকে বলতে থাকো। এটা যদি করতে পারো তখনই তোমার পুরো বেতন দেব আর তোমাকে কাজও দেব। এইভাবে এখানে ম্যানেজার বসে বসে ধানওয়াকে নিয়ে মজা করতে থাকে। ধানওয়া তখন এই সব কিছু শুনে রেগে যায় আর বলে, যদি তোমার 20 টাকা কাটার এতই শখ থাকে তাহলে কেটে নাও। এরপরেই ধানওয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কাকি আর গ্রামের কিছু মহিলা মানুষ ভাউরির কাছে এসেছে। এখানে তারা সবাই মিলে কাল রাতে বাসন্তীর সঙ্গে যা হয়েছে সেই ঘটনা নিয়েই আলোচনা করছিল। কাকি এখানে এই ঘটনার জন্য ওই 5 জনকেই দায়ী করে। কাকি এখানে বলে, ওই 5 জন লোক এখানে গ্রামের মহিলাদের দুর্বলতার সুযোগ ওঠায় আর নিজের চাহিদা পূরণের জন্য তারা মহিলাদেরকে ব্যবহার করে। আর গ্রামের মেয়েদের কোনো কিছু করারও নেই, তারা কাকেই বা গিয়ে এইসব কথা বলবে। কাকি এখানে এইসব কথা বলছিল আর ভাবরিকেও সাবধান করছিল। তিনি বলেন, ভাবরি তুমিও ওই 5 জনের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। এরপর বিকেল হলে ধানওয়া নিজের কাজ শেষ করে বানিয়ার দোকানে আসে তেল নেবার জন্য। বানিয়া এখানে ধান
ধানওয়াকে বলে, আরে ধানওয়া, তুমি টাকা তোমার কাছেই রেখে দাও, আমি সবকিছু তোমাকে ফ্রিতেই দিয়ে দেব। আর তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, এত কষ্ট কেন করছো? তোমার সুন্দরী বউকে আমার দোকানের ঠিকানা দিয়ে দিও, সেই এসে না হয় সবকিছু নিয়ে যাবে। ধানওয়া এখানে খুব ভালো করে জানতো বানিয়া কি বোঝাতে চাইছে, যার কারণেই সে তেলের টাকাটা বানিয়ার মুখে ছুড়ে দেয় আর সেখান থেকে তেল নিয়ে চলে যায়। বাড়িতে আসার পর এখানে ভাবরি ধানওয়াকে পানি খেতে দেয়। যেহেতু এখানে প্রথমবারের মতো ধানওয়ার বিয়ে হয়েছে, তাই বেচারা জানতোই না নতুন বউয়ের মুখ দেখার পর কিছু উপহার দিতে হয়। আর যখন সে কাজে গিয়েছিল তখনই তার বন্ধুর কাছ থেকে সে এই বিষয়টা জানতে পারে, যার জন্যই সে এখন এসে ভাবরিকে কিছু টাকা দেয়। এখানে ভাবরি আর ধানওয়ার জীবন বেশ ভালোভাবেই কাটছিল। ধানওয়া এখানে ওই 5 জনের কাছ থেকে নিজের বউ ভাবরিকে বাঁচিয়েই রাখত। অন্যদিকে দেখা যায় চৌধুরীর 2 ভাইকে আরুন গাছের সঙ্গে উল্টা লটকিয়ে বেশ মারধর করে। সেই সময় সেখানে চৌধুরী আসে একটি উকিলকে নিয়ে, যাতে তার 2 ভাইয়ের জামিন করাতে পারে। কিন্তু আরুন এখানে ওই লয়ারকেই হুমকি ধামকি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখানে চৌধুরী কিছুই করতে পারে না। এখানে চৌধুরী তার ম্যানেজার, ডাক্তার, পণ্ডিত আর বানিয়া মন্দিরের পেছনে দেখা করে। এখানে তারা বসে বসে আলোচনা করছিল ধানওয়া আর ভাবরির কথা। তারা এখানে বলতে থাকে, যখন থেকে ধানওয়ার বিয়ে হয়েছে তার অহংকার বেড়ে গেছে, সে এখন আমাদেরকে দেখা হলে প্রণাম দিয়েও চলে না। ম্যানেজার এখানে বলেই ফেলে, মন তো করে যেন ওর সঙ্গে আমি জোর জবরদস্তি করে ফেলি। ডক্টর তখন বলে, খবরদার বলছি, এমনটা করতে যেও না। দেখলে না চৌধুরীর ছোট ভাই দুটোর কি অবস্থা হলো? যতক্ষণ ওই পুলিশ অফিসার এই গ্রামে আছে আমরা এমন কিছুই করতে পারবো না। আর গ্রামের সব মেয়েরা যেমন এক এক করে আমাদের কাছে আসছে, নিশ্চয়ই এক না একদিন ভাবরিও আমাদের কাছে আসবে। এখানে তারা সবাই বসে বসে এটাও প্ল্যান করতে থাকে যে তারা ধানওয়াকে কি করে বা বাধ্য করবে ভাবরিকে তাদের কাছে পাঠানোর জন্য। ধানওয়ার বাড়ির সামনে তার একটি বন্ধুর বাড়িও ছিল, যার নাম ছিল বুধওয়া। আর বুধওয়ার বউ ছিল মালতি। মালতি এখানে ভাবরিকে নিয়ে যায় কুয়া চেনানোর জন্য। যখন ভাবরি কুয়ার কাছে আসে তখন পাড়ার কিছু মহিলারা ভাবরিকে দেখে আজে বাজে কথা বলতে থাকে। তারা বলে, এখন পর্যন্ত ও তিনটি ছেলেকে খেয়ে ফেলেছে, আর এখন ধানওয়ার পালা। তখনই সেখান দিয়ে পণ্ডিত যাচ্ছিল, আর পণ্ডিতকে দেখেই সেখানে থাকা একটি মেয়ে পণ্ডিতের কাছে আসে। পণ্ডিত ওই মহিলাটিকে 50 টাকা দিয়ে বলে, অনেকদিন হয়ে গেল তুমি নিজের শুদ্ধিকরণ করাওনি, আজকে রাত্রেবেলা মন্দিরের কাছে আসবে, তখন আমি তোমার শুদ্ধিকরণ করিয়ে দেব। তার মানে এখানে তারা 5 জন মিলে গ্রামের মহিলাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিতে থাকে। একদিন হঠাৎ করেই মালতির ছেলের অনেক জ্বর আসে, যার জন্য কাকি এখানে মালতিকে কিছু টাকা দিয়ে ডাক্তারের কাছে পাঠায়। মালতি আর তার ছেলের সঙ্গে এখানে ভাবরিও ডাক্তারের কাছে আসে। ডাক্তার এখানে মালতির কাছ থেকে 20 টাকা নিয়ে তার ছেলেকে ইনজেকশন দেয়। ডাক্তার এখানে ভাবরির কাছে আসে আর তাকে ট্যাবলেট দেওয়ার বাহানায় এদিকে ওদিকে টাচ করতে থাকে। এখানে ডাক্তার ভাবরিকে ইনডাইরেক্টলি তার কাছে আসার জন্য বলতে থাকে। মালতি তখন ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, এতেও যদি আমার ছেলের অসুখ ভালো না হয় তাহলে আমি কি করব? ডাক্তার তখন বলে, আরে তুমি চিন্তা করো না, তোমার ছেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, আর টাকার চিন্তা তো একদমই করো না, আমি তোমার ছেলেকে অনেক ভালো চিকিৎসা দেব। কাল দুপুর পর্যন্ত যদি অসুখ ভালো না হয় তাহলে দুপুরে আমাকে তোমার বাসায় ডেকে নিও। রাত হবার পর আমরা দেখি আবারও ওই 5 জন মিটিং করছে। চৌধুরী এখানে বলে তার 2 ভাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর উকিল বলেছে যদি তাদের জামিন করাতে চায় তাহলে 50,000 টাকা লাগবে। পণ্ডিত তখন চৌধুরীকে একটি আইডিয়া দেয়। সে বলে, প্রতিটি শ্রমিকের কাছ থেকে প্রতিটি শ্রমিকের বেতনের মধ্য থেকে 30 টাকা করে কেটে নিতে, তাহলেই 50,000 টাকার জোগাড় হয়ে যাবে। এই আইডিয়াটা চৌধুরীরও বেশ পছন্দ হয়। আর পরের দিন সকালে গিয়ে ম্যানেজার সমস্ত শ্রমিকদের বলে, প্রতিদিন তোমাদের বেতনের মধ্য থেকে 30 টাকা করে কাটা যাবে, কারণ চৌধুরীর 2 ভাই জেলের ভেতরে আছে, তাদের জামিন করাতে হবে। এই কথা শোনার পর শ্রমিকরা সবাই প্রতিবাদ করে আর বলে, যেহেতু আমরা কাজ সম্পূর্ণ করছি তাই আমাদের বেতনও পুরা লাগবে। ম্যানেজার তখন বলে, যাদের কাজ করার ইচ্ছা আছে তারা এখানে থাকো, আর বাকিগুলো বাড়িতে চলে যাও। আর আমি আপনাদের জিজ্ঞেস করছি না, বলছি। ধানওয়াও এখানে প্রতিবাদ করে, কারণ ম্যানেজার কোনো না কোনো বাহানায় প্রতিদিনই তার বেতন কাটতো। ম্যানেজার এখানে ধানওয়াকে বলে, তুমি প্রতিদিন রাত্রে যেই কষ্টটা করো সেই কষ্ট করার সৌভাগ্য আমাদেরও দান করো, তাহলেই তুমি পুরো বেতন পাবে। মানে এখানে ম্যানেজার বলছিল ভাবরিকে আমাদের কাছে পাঠিয়ে দাও। ধানওয়া এখানে রাজি না হলে ম্যানেজার ধানওয়াকে কাজ থেকে বের করে দেয়। এদিকে ভাবরি মালতির ছেলেকে দেখার জন্য তাদের বাড়িতে আসে।
আসে। ভাউরি এসে দেখে মালতির ছেলেকে স্যালাইন লাগানো। ভাউরি ভাবতে থাকে মালতি কখন আবার হাসপাতালে গেল। তখনই ভাউরি ঘরের ভেতর থেকে কিছু একটার আওয়াজ পায়। সে যখন জানালা দিয়ে তাকায় সে দেখে ডাক্তারের সঙ্গে মালতি ইন্টিমেট হচ্ছে। এটা দেখে ভাউরি বেশ শক খেয়ে যায় আর দৌড়ে তার বাড়িতে চলে যায়। ভাউরি যখন বাড়িতে যাচ্ছিল তখন রাস্তায় মালতির স্বামী তাকে দেখতে পায়। নিজের বাড়ি থেকে ভয় পেয়ে চলে যেতে বুধবা যখন নিজের ঘরের ভেতরে যাবার চেষ্টা করে তখন কাকি এসে তাকে থামিয়ে দেয় আর বলে এখন তুমি ভেতরে যেও না, কিছুক্ষণ পরে যাও। এখানে বুধবাও বুঝতে পারে তার বউ নিজের সন্তানের জন্য এখানে ডাক্তারের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছে। রাত হলে এখানে ভাউরি তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে আজকে মালতি দিদিও আমার নজর থেকে নিচে নেমে গেছে। ধানওয়া তখন বলে সে তো নিজের দেহকে বিক্রি করে নিজের মমতার পরিচয় দিয়েছে। গ্রামের মহিলাদের সঙ্গে এমনটাই হয়। ভাউরি এখানে বলে সে যাই হোক আমাদের অবস্থা তো আর এমনটা নয়। ধানওয়া তখন বলে হতে পারে কিছু সময় পর আমাদের অবস্থাও এমনটাই হবে, কারণ তারা আমাকে কাছ থেকে বের করে দিয়েছে আর তারা চাই আমি রাতে তোমাকে তাদের কাছে পাঠাই। এখন সব তোমার ইচ্ছা ভাউরি, তুমি যেটা চাইবে সেটাই হবে। ভাউরি এখানে কাঁদতে কাঁদতে বলে আমি কোনোদিনও তাদের কাছে যাব না, তার চাইতে ভালো আমি মরে যাব। আমাদের কাছে যা কিছু আছে আমরা তা দিয়েই জীবন চালিয়ে নেব, আপনি একদমই চিন্তা করবেন না। নিজের বউ ভাউরির মুখে এইসব কথা শুনে ধানওয়াও অনেক খুশি হয়। পরের দিন ধানওয়া এখানে চৌধুরীর কাছে আসে, কারণ ধানওয়াকে 7 দিন কাম করিয়ে নেওয়ার পর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, যার জন্যই 7 দিনের টাকা ধানওয়া এখানে পেত। চৌধুরী এখানে ধানওয়াকে বলে ঠিক আছে আমি তোমার 7 দিনের বেতন দিয়ে দেব, কিন্তু তার আগে ভাউরিকে আমার কাছে পাঠাও, না হলে তোমার কপালে এই টাকাটাও জুটবে না। এই কথা শুনে ধানওয়া অনেক রেগে যায় আর চৌধুরীকে বলে আমি আমার টাকাটা মাফ করে দেব, কিন্তু তার বদলে আপনি কি আপনার বউকে আমার কাছে পাঠাবেন? এইটা শুনে চৌধুরী অনেক রেগে যায় আর নিজের লোকদের দিয়ে ধানওয়াকে অনেক পিটায়। বেচারা ধানওয়া এখানে অনেক আহত হয়, যার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। ডাক্তার এখানে এসে ধানওয়ার মলম পট্টি করিয়ে দেয়। যখন তার ট্রিটমেন্ট চলছিল তখনই ধানওয়া অনেক কাশতে থাকে আর তার মুখ দিয়ে রক্ত বের হয়। এটা দেখে কাকি আর ভাউরি বেশ ভয় পেয়ে যায়। তখনই সেখানে থাকা ওই ডাক্তারটি বলে এখন তো দেখছি ধানওয়ার ব্লাড টেস্ট করাতে হবে, যদি টেস্ট করার জন্য টাকা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, রিপোর্ট নেওয়ার জন্য ভাউরিকে কালকে আমার কাছে পাঠিয়ে দিও, টাকার চিন্তা একদমই করো না। এখানে ভাউরি খুব ভালো করেই বুঝতে পেরেছিল ডাক্তার তার কাছে কি চাইছে, যার কারণে ভাউরি ঘরের ভেতর থেকে কিছু টাকা নিয়ে আসে আর ডাক্তারকে দিয়ে দেয় আর বলে আমার স্বামীর টেস্ট গুলো ভালো করে করাবেন। পরের দিন সকালে এখানে ভাউরি মন্দিরে যায় তার স্বামীর জন্য প্রার্থনা করতে। তখনই সেখানে পণ্ডিত আসে। পণ্ডিত তখন ভাউরিকে বলে তোমার দুর্ভাগ্যের কারণে তুমি অলরেডি 3টি মানুষকে খেয়ে ফেলেছ আর এবার 4র্থ নাম্বারে ধানওয়া রয়েছে, যার জন্য তোমার শুদ্ধিকরণ করা খুবই প্রয়োজন। এখানে ভাউরি নিজের স্বামীর লম্বা জীবনের জন্য যে কোনো কিছু করতেই রাজি ছিল, যার জন্যই পণ্ডিত এখানে রাতে ভাউরিকে মন্দিরের কাছে আসতে বলে। পণ্ডিত এটাও বলে কোনো জিনিসপত্রের কোনো প্রয়োজন নেই। ভাউরি এখানে বাড়িতে আসার পর ধানওয়াকে পণ্ডিতের ওই কথাগুলো খুলে বলে আর ধানওয়া বুঝতে পারে পণ্ডিত আসলে কি চাইছে ভাউরির কাছ থেকে। সে ভাউরিকে অনেক বকাবকি করে আর বলে তুমি কোথাও যাবে না, বুঝতে পেরেছো? যদি পূজা পাঠ করেই আমার জীবন বেঁচে যেত তাহলে তো ডক্টর সেরার কোনো দরকারই নেই। সেই রাতেই চৌধুরী আর তার গ্যাং আবারও মিটিং বসায় আর এইবার ডাক্তারের কাছে ভাউরিকে হাসিল করার একটা অনেক ধামাকাদার প্ল্যান ছিল। পরের দিন সকালে দেখা যায় চৌধুরী এখানে গ্রামের সবাইকে নিয়ে পঞ্চায়েত বসিয়েছে। ডাক্তার এখানে ধানওয়ার রিপোর্ট দেখিয়ে গ্রামবাসীদের বলে ধানওয়া আসলে একটা অনেক ভয়ঙ্কর রোগে আক্রান্ত, এই মহামারী গ্রামের মানুষদেরও লেগে যেতে পারে আর সেই ভাইরাসের নাম হলো এইডস। এই কথা শোনার পর গ্রামবাসীরা সবাই ধানওয়ার কাছ থেকে দূরে চলে যায়, যার জন্যই চৌধুরী ঠিক করে ধানওয়া আর তার পুরো পরিবারকে গ্রাম থেকে দূরে রাখা হবে। বেচারা ধানওয়াও এখানে ডাক্তারের মিথ্যা রিপোর্টটি বিশ্বাস করে, যার কারণে গ্রাম থেকে অনেক দূরে গিয়ে সে একটি ছোট্ট কুড়ে ঘর বানায়। ধানওয়া এখানে তার কাকি আর ভাউরিকেও তার কাছে আসতে নিষেধ করে, কিন্তু ভাউরি তার স্বামীর সেবা করতে থাকে সব সময়। এখানে তারা একটি ঘর তো বানিয়ে ফেলেছিল, কিন্তু কিছু টাকাও তো ইনকাম করতে হবে তাই না, যার জন্য বেচারি ভাউরি চৌধুরীর সেই ইটভাটায় কাজ করতে যায়। ভাউরি যখন এখানে কাজ করছিল তখনই পেছন থেকে ম্যানেজার এসে ভাউরিকে আজেবাজে কথা বলতে থাকে। সিন কাট হলে আমরা দেখতে পাই শিখর নামের একটি ছেলে শহর থেকে গ্রামে এসেছে। সে এই গ্রামে
গ্রামের ওপর নতুন ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাইছিল। তখন ধানওয়ার কাকি এখানে শেখরকে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেয়, যার বদলে এখানে শেখর কাকিকে কিছু টাকা দিত। যেহেতু কাকি সারাদিন বাইরে কাজ করত আর রান্না বান্না করতে পারত না, যার কারণে সে ভাউরিকে দিয়ে রান্না বান্না করিয়ে নিতে চায়। আর এই কথা কাকি ধানওয়াকেও বলে, কারণ শেখর এখানে রান্না বান্নার জন্য আলাদা করে টাকা দিতে চাইছিল। ধানওয়া আর ভাউরি দুজনাই রাজি হয়ে যায়। আর এইভাবে প্রতিদিন রাতে শেখর এখানে খাবার খেতে আসতো ধানওয়ার বাড়িতে। এমন করে একদিন যখন শেখর রাতে খাবার খেতে আসে, তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। যেহেতু এখানে ধানওয়া গ্রামের ভেতরে যেতে পারতো না, তাই সে ভাউরিকে বলে শেখরকে গ্রাম পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। ভাউরিও এখানে রাজি হয়ে যায় আর এরা দুইজন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে কাদার কারণে এরা দুইজন পিছলে পড়ে যায়, তাও আবার একে অপরের উপর। আর এমনটা হওয়াতে এরা দুইজন কেউই নিজেদের আটকে রাখতে পারে না, সেখানেই ইন্টিমেট হয়ে পড়ে। আর এই দৃশ্যটাই লুকিয়ে দেখে ফেলে গ্রামের একজন লোক। এরপর আর কি, এই কথা লোকটি গ্রামের সবাইকে বলে দেয়। গ্রামের লোকজনরা তখন মিলে শেখরকে অনেক মারধর করে আর মেরে মেরে তাকে গ্রাম থেকেই বের করে দেয়। এখানে ওই পাঁচজনও শেখরের ওপর অনেক রেগেছিল যে তারা এত চেষ্টা করার পরেও ভাউরিকে কাছে পেল না। গ্রামের বাইরে থেকে আসা একটা মানুষ কয়েকদিনের মধ্যেই ভাউরিকে পেয়ে গেল। আর এরপর গ্রামবাসীরা সবাই মিলে ভাউরিকেও বেশ অপমান করতে থাকে আর তাকে নিয়ে বিচার বসায়। তারা বলে ভাউরি অনেক বড় পাপ করেছে, যার জন্য তাকে সাজা পেতেই হবে। তখনই সেখানে কাকি আসে আর ভাউরির হয়ে সবাইকে কথা শোনাতে থাকে। সে ওই পাঁচজনকে বলে, তোমরা মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। চৌধুরী, তোর মনে নেই তোর ভাইয়েরা একটা পাগল মেয়ের সঙ্গে কি করেছে, সেটাকে কি বলবি? আর এইভাবেই কাকি এখানে সমস্ত গ্রামের লোকদেরই মুখ বন্ধ করে দেয়। ধানওয়া এখানে ভাউরির ওপর অনেক বিশ্বাস করত, কিন্তু ভাউরি তার বিশ্বাসটাই ভেঙে দিয়েছে, যার কারণে ধানওয়া এখানে ভাউরিকে রেখে তার সেই কুটিরে চলে যেতে থাকে। কাকি এখানে ধানওয়াকে অনেক বোঝায়, বলে ভাউরির তুমি ছাড়া কেউ নেই, তুমি ওকে ছেড়ে যেও না। তবুও ধানওয়া এখানে ভাউরিকে রেখেই চলে যায়। বেচারি ভাউরি এখানে একদম একা হয়ে যায় আর সেই বাড়িতেই একাই বসবাস করতে থাকে। একদিন রাতে ওই পাঁচজন কাউকে না জানিয়েই এক এক করে ভাউরির বাড়িতে আসতে থাকে। যেহেতু এখানে ভাউরি একাই থাকতো, তাই তারা ভাউরিকে পেতে চাইতো। ভাউরি তখন এই পাঁচজনকে বলে বলি লাগানোর জন্য। ভাউরি বলে, আজকে রাতে যে সবচাইতে বেশি টাকা দিয়ে বলি লাগাবে আমি তার সাথেই থাকবো। এখানে বানওয়ার কাছে অনেক টাকা ছিল, যার কারণে সে বাকি সবার চাইতে অনেক বেশি বলি লাগায়। বানওয়া এখানে ভাউরিকে সেই রাতের জন্য হাসিল করে ফেলে। আর এইভাবে এক এক করে তারা পাঁচজন প্রতিদিন রাতে আসতে থাকে ভাউরির কাছে। কিন্তু এই কথা যখন কাকি জানতে পারে, সে ভাউরিকে অনেক বকাবকি করে আর বোঝানোর চেষ্টা করে। কিন্তু ভাউরি বলে, কাকি এই টাকাগুলো তুমি গ্রামের সেই মহিলাদের দাও যাদের টাকার খুব প্রয়োজন, যাতে করে এরপর থেকে কোনো মেয়েই নিজের দেহ না বিক্রি করে। ভাউরি এখানে মানুষদের কাছে নিজেকেই বিক্রি করে দেয় আর সে গ্রামের অসহায় মেয়েদেরকে সাহায্য করতে থাকে, কারণ এখানে ভাউরির জীবন নষ্ট হয়ে গিয়েছিল। একদিন আমরা দেখতে পাই চৌধুরী কিছু টাকা নিয়ে বাসন্তীর নানির কাছে এসেছে সেই কেসটি উইথড্র করার জন্য। তখনই সেখানে নানি বলে, তুমি কি জানো ওই মেয়েটি কে ছিল? সে তোমারই মেয়ে ছিল। এইটা শুনে চৌধুরী বেশ অবাক হয়ে যায়। মানে এখানে বাসন্তীর মায়ের সঙ্গে চৌধুরীর পরকীয়ার সম্পর্ক ছিল আর তার মেয়েকেই তার ছোট ভাইরা রেপ করেছে। এই কথা জানার পর চৌধুরী এখানে মেনে নিতে পারে না, যার কারণে সে বাড়িতে এসে সাইড করে। এরপর যত দিন যায় প্রতিদিন রাতে গ্রামের প্রতিটা পুরুষ মানুষই ভাউরির কাছে আসে। আর এরপর থেকে তারা যখন গ্রামের অন্য মেয়েদেরকে সিডিউস করার চেষ্টা করে টাকা দিয়ে, তখন ওই মেয়েগুলো টাকা তাদের মুখে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, কারণ ভাউরি তাদেরকে টাকা দিতে থাকে প্রতি মাসে, যার জন্য তাদের আর টাকার জন্য নিজেকে বিক্রি করতে হয় না। এরই মধ্যে একদিন দেখা যায় ডাক্তারের মেয়ে খুব অসুস্থ। 3 মাস ধরে তার জ্বর, সেই জ্বর ভালোই হয় না। ডাক্তার যখন রক্ত পরীক্ষা করে সে জানতে পারে তার মেয়ের HIV পজিটিভ। এইটা জানার পর ডাক্তার তার মেয়ের উপরে অনেক রেগে যায় আর জিজ্ঞেস করে, কার সঙ্গে নিজের মুখ কালো করিয়েছিস, জলদি বল। মেয়েটি তখন বলে, আপনার কম্পাউন্ডার। ডাক্তার তখন নিজের কম্পাউন্ডারকে গিয়েও অনেক মারধর করে আর জিজ্ঞেস করে, কেন তুই এমন করেছিস? কম্পাউন্ডার তখন বলে, আমি তো শুধুমাত্র ভাউরির কাছে গিয়েছিলাম। এইটা শোনার পর ডাক্তার বেশ শক খেয়ে যায়। তার
মানে এখানে গ্রামের প্রতিটি পুরুষই প্রতিদিন ভাওরির কাছে যেত। আর হতে পারে গ্রামের সব পুরুষদেরই HIV পজিটিভ। দেখতে দেখতেই এখানে গ্রামের অনেক পুরুষ মানুষই মারা যায়, যার জন্যই এখানে মিডিয়া কর্মী আর পুলিশরা চলে আসে। গ্রামে যখন একটি ডাক্তারের দল এসে সবাইকে টেস্ট করে, তখন তারা দেখতে পায় গ্রামের বেশিরভাগ মানুষেরই এইডস হয়েছে। তখনই গ্রামের মানুষদের ধানোয়ার কথা মনে পড়ে, আর তারা ডাক্তারকে বলে এই গ্রামে সবার প্রথমে ধানোয়ারই HIV হয়েছিল। এরপর আর কি তারা ধানোয়ারও রক্ত টেস্ট করে, কিন্তু এখানে অবাক করার বিষয় হলো ধানোয়ার রক্তে HIV নেই। এইটা জানার পর গ্রামবাসীরা এখানে ডাক্তারকে প্রশ্ন করতে থাকে, যার পরে বাধ্য হয়ে ডাক্তার সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে ভাওরিকে পাওয়ার আশাতেই তারা ধানোয়ার নামে এমন মিথ্যা রিপোর্ট বানিয়েছিল। এইটা শোনার পর এখানে পুলিশ অফিসার আরুণ পাবলিককেই বলে এই 5 জনের বিচার করতে। তারপর গ্রামবাসীরা এদের 5 জনকে অনেক মারধর করে। এখানে ধানবাও বুঝতে পারে হয়তো আমার এখন ভাওরিকে মাফ করে দেওয়া উচিত, যার জন্য সে ভাওরির কাছে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভাওরি কিছুক্ষণ আগে হত্যা করে ফেলে। ধানবা এটা দেখার পর অনেক কান্নাকাটি করে, আর এরপর গ্রামের সব মহিলারা ভাওরিকে অনেক সম্মানের সাথে শেষ বিদায় জানায়। এই সিনের মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।